সমঝোতার ভিত্তিতে এখানে হচ্ছে ছাত্র দলের নেত্রীরা এখানে থাকতে পারতেছে। উনি হচ্ছে 16-17 ব্যাচের সেশনের, উনি কিভাবে হলে থাকে এটাই আমাদের প্রশ্ন। উনি আবার লিখে গুপ্ত রাজনীতি চলবে না, উনি হচ্ছে নিপা খান, জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী। এই যে দেখে রাখেন কোন কোন টিচাররা শেল্টার দেয়, দেখে রাখেন। আওয়ামী লীগের আমলে এই টিচারগুলো শেল্টার দিয়েছে, এই ছাত্র দলের আমলে এই টিচারগুলো শেল্টার দিচ্ছে। যেই দল আসে সেই দলকেই শেল্টার দেয়। আপনাদের কারো কাছে একটা রাবার হবে আমাকে এখন আমরা তো কার কাছে যাব, সেটা জবাব কে দেবে? প্রশাসন তো আমাদের এই দায়িত্ব নিচ্ছে না। তো এখন কেন বাবা, সেটা আজকে সকালেই তাহলে আজকের সকালে তো হয় নাই, মুছেছে হচ্ছে আপনার সন্ধ্যায়। তো তখন আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছে। আজকে হঠাৎ করে কি হলো এই বিষয়টা যদি বলতেন। কি অবস্থা? ভালো তো? ইডেনে আর রাজনীতি চলবে না, হল ছেড়ে দিতে হবে। সারা বছর হলে থাকা যাবে না, তাও এরা থাকবে। ইডেনে আর রাজনীতি চলবে না। ওইটারই নামাইলো কেমনি? পড়াশোনা না করে শেখ হাসিনা পতনের পরে 2024-এর 5 আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ধরনের কর্মকাণ্ড আমরা দেখেছিলাম, গুপ্ত অবস্থায় থাকা বিভিন্ন ছাত্র রাজনীতির ছেলেপেলে তারা ক্যাম্পাসে এক ধরনের প্রচারণা তৈরি করার চেষ্টা করেছিল, কিংবা এক ধরনের মববাজি করে একটা জিনিস প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল, সেটা হচ্ছে যে ছাত্র রাজনীতি তারা চায় না। জামাত ইসলামের হাতে মহা সুযোগ, কিন্তু জামাত বিএনপিকে ছাড় দিচ্ছে। জামাত ইসলামী চাইলে বিএনপির 12টা বাজিয়ে দিতে পারে, জামাত ইসলাম ফু দিলে বিএনপি উড়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতি প্রেক্ষাপটে নতুন একটি নিউজ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যার শুরু অংশগুলো দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা হতে চলেছে। আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে অবশ্যই ভিডিওটির মূল রহস্য ও তথ্য জানতে পারবেন। দর্শক চলুন দেরি না করে ভিডিওটি দেখে আসি। তার আগে বলবো, এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটির ধারাবাহিক বিস্তারিত আলোচনা দেখে আসি। শেখ হাসিনা পতনের পরে 2024-এর 5 আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ধরনের কর্মকাণ্ড আমরা দেখেছিলাম, গুপ্ত অবস্থায় থাকা বিভিন্ন ছাত্র রাজনীতির ছেলেপেলে তারা ক্যাম্পাসে এক ধরনের প্রচারণা তৈরি করার চেষ্টা করেছিল, কিংবা এক ধরনের মববাজি করে একটা জিনিস প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল, সেটা হচ্ছে যে ছাত্র রাজনীতি তারা চায় না, ছাত্র রাজনীতির তারা বিপক্ষে। সেই সময় ছাত্র রাজনীতির বিপক্ষে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি হতে দেবে না, এই ব্যাপারটা যারা স্লোগান তুলেছিল কিংবা বাস্তবায়ন করতে চেয়েছিল, তাদেরকেই পরবর্তীতে আমরা দেখেছি যে গুপ্ত অবস্থা থেকে বেরিয়ে এসে মানে দলের বড় বড় পদে যাচ্ছে, ছাত্র সংসদের পদে যাচ্ছে, কিংবা নতুন রাজনৈতিক দল তাদের ছাত্র সংগঠন তৈরি করছে, অথচ তারাই একসময় এই ছাত্র রাজনীতি করা যাবে না এই ন্যারেটিভ ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, সেটা সাধারণ ছাত্রের ব্যানারে। গুপ্ত অবস্থায় থেকে তারা বিভিন্ন রাজনীতি সঙ্গে যুক্ত, কিন্তু গুপ্ত অবস্থায় থেকে সাধারণ ছাত্রের ব্যানারে এই কর্মকাণ্ডগুলো তাদেরকে আমরা করতে দেখেছিলাম। অনেক দিন পরে আবারও সরকার পরিবর্তনের পরে বিএনপি সরকারের আমলে এবার দেখলাম যে ইডেন কলেজ উত্তপ্ত হলো। গত রাতে, গভীর রাতে ইডেন কলেজ উত্তপ্ত হলো। ইডেন কলেজ কেন উত্তপ্ত হলো?
এর পেছনের কারণ অনুসন্ধান করার আমরা চেষ্টা করব। কোন কোন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, তারা রাজনীতিতে পেরে না ওঠে ক্যাম্পাসে কি আবারও ওই প্রফেসর ইউনূসের দায়িত্ব নেওয়ার পরে যে ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সাধারণ ছাত্রের ব্যানারে তৈরি করার চেষ্টা করেছিল, তারাই কি আবার নতুন কোনো পরিকল্পনা সাজাচ্ছে? সেটা একটু জানার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হঠাৎ করেই রাজধানীর ইডেন কলেজ, মহিলা কলেজ, সেটা উত্তপ্ত হতে দেখা গেল। নিউ মার্কেট এলাকায় এই কলেজটি খুবই গুরুত্বপূর্ণ। পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যদিকে ঢাকা কলেজ, ইডেন কলেজ, মাঝখানে এই বিশ্ববিদ্যালয়, তার পাশে বুয়েট, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় ইডেন কলেজ অবস্থিত। এবং সেই কারণেই এই ইডেন কলেজ যদি উত্তপ্ত হয় তাহলে তার উত্তেজনা থামানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সরকারের জন্য। ইডেন কলেজ গভীর রাতে উত্তপ্ত হয়েছে এরকম খবর আমরা জানতে পেরেছি এবং গণমাধ্যমেও এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের থ্রু দিয়ে আপনারা হয়তো অলরেডি এই ব্যাপারটা জেনেছেন কিংবা ভিডিও দেখেছেন। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ, শিক্ষার্থীদের বিক্ষোভ। কেন বিক্ষোভ করা হয়েছে? ওই যে প্রফেসর ইউনূসের দায়িত্ব নেওয়ার পরে যে মেটিকুলাস ডিজাইন করা হয়েছিল, ছাত্র রাজনীতি চাই না, ক্যাম্পাস রাজনীতি মুক্ত করতে হবে, সেটা আবারও ইডেন কলেজে তৈরি করা হচ্ছে। তাহলে এটা কারা করছে? কারা চায় যে এই মুহূর্তে যারা সরকারে রয়েছে তারা যেন ছাত্র রাজনীতি নিয়ে এই ক্যাম্পাসে তাদের আধিপত্য বিস্তার করতে না পারে? তার পেছনে এই পরিকল্পনাটা কাদের? খুব সহজেই বোঝা যায় এই পরিকল্পনাটা কাদের। কি বলছে গণমাধ্যম? রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ, ইডেন মহিলা কলেজ। সরেজমিনে দেখা যায় যে রাত 11:30টার পর কলেজের মূল ফটকের তালা ভেঙে বাইরে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের নিরাপত্তা বেষ্টনীতে টানানো একটি রাজনৈতিক দলের ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেই রাজনৈতিক দলটা কোনটা, কাদের ব্যানার ছেঁড়া হয়েছে সেটাও নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন। কলেজের প্রধান ফটকে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস লেখা একটা ব্যানার টাঙানো ছিল। পরে সেটি কে বা কারা সরিয়ে ফেললে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং দল বেঁধে ক্যাম্পাসের বাইরে অবস্থান নেন। প্রফেসর ইউনূসের আমলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে কর্মকাণ্ডগুলো দেখেছিলাম, সেই কর্মকাণ্ডগুলো আবারও শুরু হচ্ছে। তখন যেটা করা হয়েছিল এবং তখন ওই রাজনীতি মুক্ত ক্যাম্পাস করা, ছাত্র রাজনীতি চায় না, ক্যাম্পাসে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না, এই মিছিল, মিটিং, আন্দোলন যারা করেছে তাদের সম্মুখ সারির প্রায় সবাইকেই পরবর্তীতে দেখা গেছে বিভিন্নভাবে বিভিন্ন দলের নেতা হয়ে যেতে এবং দলের সদস্য হয়ে যেতে, কমিটির সদস্য হয়ে যেতে। অনেকে বলেন যে তারা একটা সময় ছাত্রলীগে গুপ্ত ছিল, তারপরে মানে সাধারণ ছাত্রছাত্রীর বেশ ধরেছিল, তারপরে সুযোগ বুঝে বিভিন্ন রাজনৈতিক দলে নিজেদের পরিচয়গুলো প্রকাশ করেছে। এগুলো বিশ্লেষণ করলেই খুব সহজে বোঝা যায় যে কারা গুপ্ত ছিল, গুপ্ত অবস্থায় থেকে কারা সুপ্ত হয়ে বেরিয়ে এসেছিল, এবং ছাত্রলীগের মধ্যে থেকে, লুঙ্গির নিচে থেকে কারা রাজনীতি করেছিল, কারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছিল, কারা হেলমেট বাহিনীতে সবথেকে বেশি প্রভাব খাটাতো, কারা হলের গণরুমের যে সিট, সেই সিটে টর্চার, সেই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করত, অতি উৎসাহী হয়ে নিয়ন্ত্রণে নিজেদের ভূমিকা রাখত, নিজেকে অতিমাত্রার ছাত্রলীগ হিসেবে প্রমাণ করার জন্য। এমনকি বুয়েটের আবরার ফাহাদের হত্যাকাণ্ডের পেছনেও ছাত্রলীগের যে দায়, সেই ছাত্রলীগের যাদেরকে দোষী ভাবা হয় সেগুলোর মধ্যে অধিকাংশই একটি সাম্প্রদায়িক দলের থেকে অনুপ্রবেশকারী, এরকম অভিযোগও বিভিন্ন সময় আমরা শুনেছি। ব্যাপারগুলো কি আবারও সেদিকে যাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। জামাত ইসলামের হাতে মহা সুযোগ, কিন্তু জামাত বিএনপিকে ছাড় দিচ্ছে। জামাত ইসলামী চাইলে বিএনপির 12টা বাজিয়ে দিতে পারে। জামাত ইসলাম ফু দিলে বিএনপি উড়ে যাবে। আমি এই কথাটা বলছি, বারবার বলছি। অবিশ্বাস্য হলো ঘটনা সত্য। বিএনপি সরকার এতটা নড়বড়ে, তাদের ভিত এতটা দুর্বল,
তারা এতটা মাইন্ডকে চিপে পড়েছে, জামাত চাইলে তাদের ফু দিয়ে উড়ে দিতে পারে, জামাত সেটা করবে না। দর্শক, কারণ জামাত বিএনপির মধ্যে আবার নতুন সমঝোতা হয়েছে। কেন সমঝোতা হয়েছে আমি আসছি ডিটেলস। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য কোনো সংকটকে ইস্যু করতে চাই না। এই যে দেখেন, অলরেডি বিএনপি ক্ষমতা আসার এই 3 মাসের আগেই যেসব সংকট হয়েছে, ভয়াবহ জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, আরো নানান সংকট, দেশ পুরোটাই সংকটে। দেশে ভালো খবর বলতে কিছু নেই। দেশে কিন্তু টাকা পয়সা নেই, কোনো কর্মসংস্থান নেই, দেশ পেছনের দিকে যাচ্ছে, কোনো বৈদেশিক ঋণ পাচ্ছে না। মানে এক কথায় যদি বলি, ঠিক মতো দেশ চালাতেই পারছে না। ঋণের বোঝায় আমরা এতটা জর্জরিত, সেই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সম্ভাবনা নেই। এই যে সংকটগুলো, বিশেষ করে জ্বালানি সংকট কাটিয়ে বিএনপির অবস্থা জামাত চাইলে 12টা বাজিয়ে দিতে পারত, এবং অনিবার্যভাবে সামনে এরকম মহা সংকট অনেক কিছু আসবে। অনেক কিছু আসবে হাসিনার আমলের দুঃশাসনের প্রভাব হিসাবে, হাসিনার আমলের দুঃশাসনের দীর্ঘমেয়াদী বা বাই প্রোডাক্ট হিসাবে। আবার অনেক কিছু আসবে বিএনপির অদক্ষতা, অযোগ্যতার কারণে। জামাত চাইলে ওই সংকটগুলো কাজে লাগিয়ে বিএনপির 12টা বাজিয়ে দিতে পারে, কিন্তু কিচ্ছু করে না। এই যে দেখেন, ক্যাম্পাসগুলোতে যে একটা উত্তপ্ত পরিস্থিতি, একের পর এক শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমে যাচ্ছে। এটাকে যদি জামাত চায় এমন ভাবে তৈরি করতে পারে যে এই পরিস্থিতি বিএনপি সরকার সামাল দিতে পারবে না, পুরো বিএনপি বেকায়দায় পড়বে। কিন্তু জামাত শিবির বলছে না, আমরা এগুলো এইসব সংকটকে কাজে লাগাবো না। তাহলে জামাত কি করছে? জামাত সংকট থেকে উত্তরণে বিএনপিকে হেল্প করছে। আপনারা দেখেছেন যে জ্বালানি সংকট মোকাবেলায় বিএনপি জামাত সবাই মিলেমিশে যৌথ কমিটি গঠন করেছে, এবং এরপরে ধীরে ধীরে দেখেন যে সংকট নাই হয়ে গেছে। অথচ জামাত চাইলে এর বিরুদ্ধে হরতাল অবরোধ দিতে পারত। যে বিদ্যুৎ সংকট ছিল এবং এখনো আছে, ওটাকে কেন্দ্র করে জামাত চাইলে অনেক বড় কিছু করতে পারত। এমনকি ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে যে গ্রেপ্তারের জঘন্য নিকৃষ্ট ফেসিবাদী গ্রেপ্তারের ঘটনা ঘটেছে, বিএনপি ঘটিয়েছে, জামাত চাইলে ওটাকেও পুঁজি করে সরকারকে বেকায়দায় ফেলতে পারত। অলরেডি 3 মাসে কমপক্ষে 3 দফায় বিএনপি সরকারের পতন ঘটানোর সুযোগ ছিল জামাতের হাতে। এখন বলবেন যে পতন শব্দটা এত সহজ। হ্যাঁ সহজ, এটা আওয়ামী লীগ সরকার না, এটা বিএনপির ধৈর্য সরকার। যেই সরকারের না আছে টাকা, না আছে বিরোধীদের আন্দোলন দমন করার জন্য টিয়ার শেল। হাসিনা তো কিছু হলে টিয়ার শেল মেরে আন্দোলন ছত্রভঙ্গ করে দিত। যেমন বিএনপি অনেক আশা স্বপ্ন নিয়ে কষ্ট করে 28 অক্টোবর একটা মহাসমাবেশের আয়োজন করেছিল 2023-এ, কিন্তু হাসিনার পুলিশ কিছু বাঁশি বাজিয়েছে আর কিছু টিয়ার শেল মেরেছে, 8 মিনিটে ঢাকার শহর খালি হয়ে গেছে। এখন বিএনপি সরকারের তো সেই টিয়ার শেলই নাই। 8 মিনিটে ঢাকার শহর খালি করার মতো যে টিয়ার শেল দরকার, সেই টিয়ার শেলই নেই। পুলিশের কাছে সেই পর্যাপ্ত বাঁশিই নাই। তার কি করবে? পুলিশেই তো নাই পর্যাপ্ত। এবং পুলিশ থাকলে, টিয়ার শেল থাকলেই কি তারা বিরোধীদের উপর ওই টিয়ার শেল মারবে? পুলিশের ভয় আছে না? তারা যে ট্রমার মধ্য দিয়ে গিয়েছে, যে আকাম করেছে, আবার সে আকাম তারা করবে? নেবার। অতএব সরকার পতন এটা 1-2 ব্যাপার, এবং এটা সামাল দেয়া কিংবা দমন করার মতো কোনো সক্ষমতা নেই। গুলি করবে, হাসিনার মধ্যে গুলি আছে, গুলি টিয়ার শেল এগুলো যা ছিল এগুলো বেশিরভাগই ব্যবহার করে ফেলেছে জুলাই আন্দোলনে। তারপরে নতুন ভাবে ওইরকম কিনে নাই, অল্প কিছু কিনেছে, কিভাবে কি করবে? অতএব এই 3 মাসে 3 বার বিএনপি সরকারের পতন ঘটাতে পারত জামাত ইসলামী, কিন্তু না, জামাত কোন সংকটকে পুঁজি করে বিএনপি সরকারের পতন ঘটাবে না। কেন ঘটাবে না? এ বিষয়ে জামাত বিএনপির মধ্যে একটা সমঝোতা হয়েছে। যদিও সমঝোতা টিকে কিনা দ্যাটস কোয়েশ্চেন। অলরেডি সমঝোতা একবার ভেঙে গিয়েছিল, আবার দ্বিতীয় দফায় এসে তারেক রহমান জামাতের হাতে পায়ে ধরে একটা লাইন করেছেন। কেন এই সমঝোতা হুমকির মুখে? দ্যাট ইজ কোয়েশ্চেন। এবং কেন এই সমঝোতা? এর প্রথম কারণ হচ্ছে জামাত ধৈর্য ধরছে এই কারণে, জামাত মনে করছে যে আজকে আমরা বিএনপিকে 3 মাসের মাথায় খেয়ে দিয়ে দিলাম, তাদের গদি থেকে তাদেরকে ঘাট ধরে নামিয়ে দিলাম,
সংকটকে পুঁজি করে। এখন সংকট তো জামাত ক্ষমতায় আসলেও আসতে পারে। হ্যাঁ, জামাত দুর্নীতিমুক্ত, জামাত দক্ষ, ইটস গুড, হয়তো বা চাঁদাবাজি বা এগুলো হবে না, কিন্তু তারপরও নানান বৈশ্বিক সংকট, নানান বৈশ্বিক মন্দা, এগুলো অনেক কিছু আসতে পারে। বরং জামাতকে বেকায়দায় ফেলতে আরো ষড়যন্ত্র বেশি থাকবে। এই জন্য জামাত এখানে অ্যাসিটিক হচ্ছে যে আমরা সংকটকে কাজে লাগিয়ে বিএনপির যদি 12টা বাজিয়ে দিই, তাহলে আমরা যখন ক্ষমতায় আসবো আফটার 5 ইয়ার্স, তখন তো আমাদের সময় সৃষ্ট সংকটকে কাজে লাগিয়ে বিএনপি আমাদের পতন ঘটাবে। এবং জামাত মনে করছে যে যদি এভাবে চলতে থাকে, যে ক্ষমতা একদল এসেছে 3 মাস 4 মাস 1.5 বছরের মধ্যে তাদেরকে পতন ঘটাও, তাহলে আমরা ক্ষমতা আসলো তখন এই পারসেপশন কাজ করবে, ক্ষমতা এসেছে তাতে কি, কবে যাবে সেইটা গণনা শুরু করি। তখন আমাদেরও কাটতি বস্তা সব গুছিয়ে রেডি থাকতে হবে। এজন্য জামাত চাইছে যে না, একটা এক্সাম্পল সেট হোক, দেশটা স্থিতিশীল হোক, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাক। নির্বাচন নিয়ে বিতর্ক আছে, তারপরও যেন এটা হয় যে কেউ ক্ষমতা এসেছে, অতএব পরবর্তী 5 বছর অপেক্ষা করতে হবে নতুন কেউ ক্ষমতায় আসতে। যারা ক্ষমতা এসেছে তারা 5 বছর থাকবে, ইটস নর্মাল। জামাত এটাকে নর্মাল করতে যাচ্ছে, কারণ এটাকে নর্মাল করতে না পারলে জামাত নিজেরাই স্থিতিশীলভাবে 5 বছর থাকতে পারবে না। কিন্তু জামাত চাইলে কিন্তু বিএনপিকে ফু দিয়ে উড়িয়ে দিতে পারে। কিন্তু জামাত এই 5 বছরের যে সেলসেলা কালচার, এটা প্রতিষ্ঠা করতে চায়। কারণ এটা আমি নিশ্চিত, এবং এটা জামাতও বুঝে, সবাই বুঝে, সাপোজ বিএনপি এখন ক্ষমতায়, জামাত যে তাদের শক্তি, বিএনপির যে দুর্বলতা, এটা কাজে লাগিয়ে, বা যে সংকট, এটাকে কাজে লাগিয়ে যদি জামাত বিএনপি সরকারের পতন ঘটায়, তারপরে হয়তো বা কোনো একটা ইন্টারিম আসবে, সে দ্রুত নির্বাচন দেবে, সেই নির্বাচনে হয়তো জামাত ক্ষমতায় আসবে। কিন্তু আপনি দেখবেন জামাত ক্ষমতা আসলে তখনও আবার এরকম একটা পরিস্থিতি। এর মানে এই বিএনপি সরকারের পতন যদি শীঘ্র হয়, তাহলে বাংলাদেশের পরবর্তী কোনো সরকার বেশি দিন টিকতে পারবে না। ওই পাকিস্তান বা তার চাইতে ভোলাটাইল একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। কেউ আসবে এবং তার বিদায় নেওয়ার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, কেউ আসবে আর বিদায় নেওয়ার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। এটা কিন্তু ভালো না, এতে দেশ কখনো এগিয়ে যায় না। এর জন্যে 5 বছরের যে সিলসিলা, এটা এনি কস্ট ধরে রাখতে হবে বলে জামাত মনে করে। এজন্যে সংকটকে কাজে লাগিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার কোনো চেষ্টা জামাত করে না বা করবে না। যদি করে তাহলে জামাত চাইলেই পারে। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি হা ভোট দিয়েছে, হাতে ভোট দেওয়ার অর্থ হলো নোট অফ ডিসেন্ট সহ বহু সংস্কারকে মেনে নেওয়া, অথচ তারা সেটা মেনে নিতে চান না। এতে মৌলিক কোনো পরিবর্তন হয় না, কর্তৃত্ববাদী শাসনই থেকে যায় বলে মন্তব্য করেন তিনি। অনেক সমালোচনা করেছেন এবং সংকটকে কাজে লাগিয়ে তারা কোনো ফায়দা হাসিল করতে চায় না। এই সামগ্রিক পরিস্থিতিতে চাইলে বিএনপি সরকারকে প্রত্যেক মাসে একবার পতন ঘটাতে পারে।